করে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সর্বশেষ, তিনি বলেছেন আমরা যদি 2 সপ্তাহের মধ্যে আঘাত না করতাম তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পরমাণু অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে। আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন ইরান যুদ্ধে চালকের আসনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন ট্রাম্পকে কিং অব স্পিচ হওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে আসতে প্ররোচিত করেছেন নেতানিয়াহু। ট্রাম্প এখন লর্ড অফ ওয়ার হিসেবে যাত্রা শুরু করেছেন। যুদ্ধের আরেকটি বিষয় সতর্ক করে তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যের বাইরেও ভূরাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি ভেঙে দিতে পারে। তুষার ভাই, উনি তো ব্যাখ্যাই করে দিয়েছেন যে কি হবে এবং কি হতে পারে, তো এটা নিয়ে তার নতুন করে কিছু বলার নাই। তবে ওই বিষয়টি প্রমাণ সাপেক্ষ যে আর 2 সপ্তাহ দেরি করলে একটি পরমাণু অস্ত্র তারা পেয়ে যেত। তিনি বলেছেন পাগলাটে মানুষদের হাতে, আসলে কে পাগলাটে? অস্ত্র আর একাধিক অস্ত্র তো কিছু আসে যায় না, এই জন্য যে অস্ত্র থাকলেই তো সেটা ব্যবহার করা যায় না। যেমন অন্যান্য বহু দেশের কাছেও এরকম অস্ত্র আছে বলে অভিযোগ রয়েছে, অথবা কারো কারো ক্ষেত্রে প্রমাণও রয়েছে। যেমন এই আক্রমণকারী পক্ষ যে ইসরায়েল, তাদের হাতেও এই ধরনের অস্ত্র আছে বলে অসমর্থিত সূত্র সবসময় বলে, এবং এটা কিন্তু অলমোস্ট প্রমাণিত। তাদের এই কার্যক্রম বহু পুরনো এবং তারা এতে সফলতাও পেয়েছে, এটা সবাই জানে। অতএব তাদের কাছেও তো আছে, তারা কি সেটা ব্যবহার করতে পারে? পারে না। এখন পাগলাটে মানুষকে বা কে পাগলাটে নয় এটাও প্রমাণ সাপেক্ষ, কারণ আচরণের ভেতর দিয়ে যদি পাগলাটেপনা কেউ বিবেচনা করে তাহলে সবারই একটা সাধারণ জ্ঞান আছে এবং সেখান থেকে বুঝতে পারবে যে কে পাগলাটে এবং কে না। আর আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পুরনো ইতিহাস যদি আপনারা সবাই দেখেন, আমরা দেখি, তাহলে দেখব উনি মিডিয়ার প্রতি তার এক ধরনের আগ্রহ সবসময় ছিল ছোটবেলা থেকে, এবং উনি এমনকি ছবিতে অভিনয় করেছেন, হোম অ্যালোন ছবিতে উনি অভিনয় করেছেন, আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, এবং ওই হোটেলে যেখানে চিত্রায়িত হয়েছিল ওই হোটেলের মালিকানাও তার ছিল, এবং সেইখানে তিনি এই একটা অভিনয় করেছিলেন। ম্যাকওয়েলে কালকিন উনি ঘুরে দাঁড়িয়ে বলেন, ওই একটা সংলাপ দেন ওই ক্রিসমাসের সময়। এবং আরও বিষয় রয়েছে, যখন উনি তার প্রাথমিক ব্যবসা শুরু করেন তখনও কিন্তু ওনার একটা বড় কাজ ছিল মিডিয়াতে রেগুলার হাজির হওয়া, সাক্ষাৎকার দেওয়া। উনি একাধিক টকশোতে হাজির হতেন এবং সেখানে সাক্ষাৎকার দিতেন। সেখানে তিনি জীবনে প্রেসিডেন্ট হতে চান এরকম কথাবার্তা বিভিন্ন সময় বলেছিলেন এবং নিজেকে ডেমোক্র্যাট হিসেবে ঘোষণা করেছিলেন। পরে কিন্তু তিনি রিপাবলিকান দলে এসেছেন। আবার কেন রিপাবলিকান দলে গিয়েছেন এটা জিজ্ঞেস করার পরে উনি বলেছেন যে ওদের নেতা ছিল না, তাই আমি গিয়েছি, কারণ ওইখানে শূন্যতা আছে, অতএব আমি সেটা পূরণ করেছি। উনি আসলে মূলত একজন ভালো ব্যবসায়ী, উনি অপরচুনিটি বোঝেন এবং অপরচুনিটি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আসলে সারা পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে এবং এই যুদ্ধাবস্থা তৈরি করার দায়িত্ব কিন্তু আসলে সবসময় আক্রমণকারীকে নিতে হয়, এটা তো যিনি আক্রান্ত হন তিনি নেন না। ফলে এহুদ বারাক যেটা বলেছেন এটা সত্যি কথাই বলেছেন উনি। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে কখন এই আক্রমণটা শুরু হলো। মূলত এইটা বৃহৎ পরাশক্তিগুলি, এই মুহূর্তে যারা বৃহৎ পরাশক্তি তাদের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক যুদ্ধের একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় তেল, গ্যাস, জ্বালানি নিয়ন্ত্রণের একটি বিষয় রয়েছে। রেয়ার আর্থ মেটেরিয়াল বা এক ধরনের দুর্লভ যে খনিজ সম্পদ সেইগুলির অধিকারের একটা ব্যাপার আছে। ভবিষ্যতে যেহেতু এআই ভিত্তিক সমাজ তৈরি হতে যাচ্ছে, সেই এআই ভিত্তিক সমাজে কারা এটাকে নিয়ন্ত্রণ করবে সেই প্রশ্ন আছে। এই সব কিছু মিলিয়ে আসলে পৃথিবীতে একটা নতুন পোলারাইজেশনের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে কোনো কোনো ক্ষেত্রে একটু দুর্বল অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তার দেশের জন্য আসলে ঠিক ভেবে সেটা করছেন, কিন্তু এটার জন্য পৃথিবীতে কি প্রতিক্রিয়া হতে পারে এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। এবং এই মাথা ব্যথা যে তার পৃথিবী নিয়ে নাই এটা আমরা আগেও দেখেছি। যেমন কোভিডের সময় উনি, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বলেছিলেন এটা চায়না ভাইরাস, এটা চীন থেকে এসেছে। উনি কিন্তু কোনো তথ্য ছাড়াই বলে দিয়েছিলেন। তারপরে উনি আরো একটা কাণ্ড করেছিলেন, তহবিল বন্ধ করে দিয়েছিলেন, ডাব্লিউএইচওর তহবিল বন্ধ করে দিয়েছিলেন এবং ডাব্লিউএইচও থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উনি পরিবেশ বিষয়ক যে সম্মেলন সেখান থেকেও নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন এবং পরিবেশ সংক্রান্ত বিষয়কে সব বলেছেন গাঁজাখুরি। তো এইরকম অনেক কিছু তিনি করেছেন
যার জন্য আমার কাছে মনে হয় যে আচরণ ভিত্তিক বিবেচনায় গেলে পাগলাটে মানুষ কে পাগলাটে এইটা আসলে মানুষ বুঝতে পারে। তারপরেও এত শক্তি তাদের, যে শক্তির মধ্যে তারা কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য। সেইখানে অর্থনৈতিক অবরোধ আছে, সেইখানে সশস্ত্র আক্রমণ আছে, সেইখানে এক ধরনের বিশ্বব্যাপী বয়কটিংয়ের একটা ব্যাপার আছে, এবং ভিসা, ইমিগ্রেশন এইগুলি নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় পরাশক্তি, এবং এই পরাশক্তি আসলে এই মুহূর্তে এমন একটা অবস্থা আছে যে তারা মনে করছে তারা যা খুশি তাই করতে পারে, এবং সেটাই তারা করছে। এবং তাদের যারা মিত্র তারাও এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলছে না। এখন পৃথিবীতে যে আন্তর্জাতিক আইনগুলি আছে, আন্তর্জাতিক আইনগুলি যারা তৈরি করেছেন তারা কিন্তু এগুলি কিভাবে প্রযুক্ত হবে এইটার খুব একটা শক্তিশালী কোনো কিছু করতে পারেন নাই। ধরেন আমি এবং ফুয়াদ আমরা বড় বড় অস্ত্র কামান নিয়ে আমরা যুদ্ধ শুরু করলাম। আপনি হচ্ছেন বিচারক, কিন্তু আপনাকে আমি কোনো কামান বন্দুক কিছুই দেই নাই। আপনি কি আমাদের মাঝখানে দাঁড়িয়ে বলতে পারবেন থামো? এটা পারবেন না। আপনি দূর থেকে বলবেন এটা ঠিক হচ্ছে না, এটা কি করছেন, কিন্তু মাঝখানে আপনি দাঁড়ানোর ঝুঁকি নেবেন না। তো আমাদের যত আন্তর্জাতিক সংস্থাগুলি আছে যারা বিচার আচার করে, এদের কারোই তো কোনো মানে বাহিনী নাই। আপনি তো বলতে পারবেন না যে এই তুমি যদি না থামো তোমাকে আমি শায়েস্তা করবো, এটা তো আপনি বলতে পারছেন না। জাতিসংঘ তৈরি করে ওই জাতিসংঘে এই মোড়লদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর শান্তি রক্ষার্থে, কিন্তু মোড়লরা যদি নিজেরা ঝগড়া করে তাহলে কে এটাকে রক্ষা করবে? এটার কোনো রক্ষা কবচ নাই। তো লিগ অফ নেশনস যেভাবে ব্যর্থ হয়ে গিয়েছিল, আমাদের জাতিসংঘ সেভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে, এবং এই ব্যর্থতার নমুনা তো অনেক আছে। তার মধ্যে একটা ব্যর্থতা আমাদের দেশেও হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে গত বছর ইউএন মহাসচিব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একবেলা নাকি রোজাও রেখেছিলেন। এইটা আমি প্রথম শুনলাম যে আমাদের রমজান মাসে অন্য ধর্মের লোক রোজা রাখে, তো ভালো। তারপরে তারা ঘোষণা দিয়েছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে এই বছরের ঈদের নামাজ উনি রোহিঙ্গাদের সাথে পড়বেন। আমি তো দেখলাম উনি নিজের নিরাপত্তা নিয়েছেন 1 বছরের জন্য, এই নামাজ পড়ার বিষয়টা উনি ভুলেই গিয়েছেন। তো এইরকমই হয় আসলে, বুঝলেন? ওই বড় বড় শক্তিরা যেসব কথাবার্তা বলে ওগুলো কোনো কাজে লাগে না, এবং জাতিসংঘ যা বলে সেটা কোনো কাজেই লাগে না। তুষার ভাইয়ের কাছে আবারও আসবো আমি, পর্যায়ে আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে যে যুদ্ধবাজ ট্রাম্প কি পিছু হটছেন, নাকি ইরানের অবস্থা কি খারাপ হতে পারে? কি মনে হয় আসলে? ধন্যবাদ। যুদ্ধের ব্যাকরণ হচ্ছে যুদ্ধ পরিকল্পনা করে শুরু করা যায়, শেষ করা যায় না। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে এতগুলো মানে প্রত্যাশা করা হয় নাই এমনগুলো ঘটনা ঘটে, যারা প্লেয়ার ছিলেন না ওই সকল প্লেয়াররা ওই খেলাতে যুক্ত হন। এই সব বাস্তবতায় যেটা হয়, যুদ্ধ থেকে সাডেনলি প্ল্যান করে চলে আসা যায় না, উইথড্র করা যায় না। এখন আমেরিকা এবং ইসরায়েলের বাস্তবতা হচ্ছে অলমোস্ট যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু আমেরিকার অলমোস্ট নাই।